going to record this class. I will send you the class after completing this class. So here you can see, first of all, you have to know the actual definition of adjective. What is adjective? Adjective qualify only noun and pronoun. It specifies the quality, number and size of noun or pronoun. Simply describes nouns or pronouns. কি বলছে, যে সকল শব্দ দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করা হয় তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। অর্থাৎ এই যে অ্যাডজেক্টিভ একটা পার্ট অফ স্পিচের অবস্থানটা একটা বাক্যে কথায় থাকে, আগে আমার প্লেসটা বুঝতে হবে। আপনাদের প্রত্যেকটা ক্লাসের শুরুতে, বিফোর গোয়িং টু স্টার্ট এনি ক্লাস, আই টক অ্যাবাউট compulsory structure. The structure is for making any kinds of English sentences. First of all, you need a subject. In the place of subject, you have to put noun or pronoun. Noun or pronoun. I have already discussed on this topic in previous classes. You all know that. After the subject, you have to put verb. Verb is the heartbeat of sentences. I mean, without verb, you will not be able to make any kinds of English sentence. For making any sentence, you have to put verb. Then extension. In the place of extension, we should take some component of sentences, or you can also call element of sentence like object or complement or adverbial জিনিসটা কি, কোন সেন্টেন্সের ভার্বকে যদি আপনি কোথায়, কখন, কিভাবে, অর্থাৎ হাউ, হোয়ার, হোয়েন, হয়, এই ওয়ার্ড গুলো দ্বারা কোশ্চেন করেন, তাহলে অ্যাডভার্ব পাওয়া যায়। কোন সেন্টেন্স বা বাক্যের ভার্বকে যদি হোয়াট অ্যান্ড হোম এই দুইটা ওয়ার্ড দ্বারা কোশ্চেন করেন, তাহলে কি পাওয়া যায়, অবজেক্ট পাওয়া যায়। আর কমপ্লিমেন্ট মানে হচ্ছে পরিপূরক। পরিপূরক মানে এমন কোন সেন্টেন্স বা বাক্য যার সাবজেক্টে যে ব্যক্তি বা বস্তু থাকবে, অবজেক্টেও সেই ব্যক্তি বা বস্তুটাই থাকে আমার কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স গুলোতে। এটা নিয়ে আমি কথা বলবো, জাস্ট একটু ওয়েট করেন। বাট আমি এটা প্রত্যেকটা ক্লাসে আপনাদের দেখিয়েছি যে ইংলিশে যে কোনো সেন্টেন্স বা বাক্য তৈরি করতে গেলে আমার মেইনলি এই স্ট্রাকচারটা মেনটেন করতে হয়, এইখান থেকেই অন্যান্য সব জায়গাতে যাওয়া যায়। তো এইখানে অ্যাডজেক্টিভ আজকে যেটা আমি পড়াবো, এইটার অবস্থানটা কোথায়, এই দেখেন, এই যে সাবজেক্টের পজিশনে যে নাউন প্রোনাউন থাকে, ইন দ্য সেম ওয়ে অবজেক্ট বা কমপ্লিমেন্ট, এটা তো কোনো পার্ট অফ স্পিচের নাম না, এটা সেন্টেন্স কম্পোনেন্ট বলা হয়। এই জায়গাটাতেও মোস্ট অফ দ্য টাইম আমার কিন্তু এই নাউন অথবা প্রোনাউনই থাকে। এই নাউন প্রোনাউনকে, অর্থাৎ ভার্বের পরে অবজেক্ট বা কমপ্লিমেন্টের স্থানে যে নাউন বা প্রোনাউনটা থাকে, ঠিক এই দুটো ওয়ার্ডকে যারা মডিফাই করে, যারা ডিসক্রাইব করে, সেইটা মূলত অ্যাডজেক্টিভ করে থাকে। অ্যাডজেক্টিভের কাজ নাউন বা প্রোনাউনকে ডিসক্রাইব করা, নাউন বা প্রোনাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেওয়া, নাউন বা প্রোনাউনকে বাড়িয়ে বলা। নাউন প্রোনাউন বলতে কোন নাউন প্রোনাউন, ভার্বের পরে অবজেক্ট বা কমপ্লিমেন্টের স্থানে যে নাউন বা প্রোনাউনটা থাকে সেইটাকে। যেমন দেখেন, নামিরা ইজ আ বিউটিফুল গার্ল। নামিরা হচ্ছে এই যে বাক্যটার একটা সাবজেক্ট, এটা একটা নাউন, ইজ আমার ভার্ব, আ বিউটিফুল গার্ল। দেখেন এই গার্ল শব্দটা আমার আবার একটা নাউন। এই যে ভার্বের পরে, অর্থাৎ ইজটা ভার্ব, এই যে এক্সটেনশনের জায়গায় যে গার্লটা আছে, এটা আমার একটা নাউন। এই নাউনটাকে মডিফাই করছে বিউটিফুল এবং এ, এই দুইটা ওয়ার্ড। অর্থাৎ নামিরা একটা মেয়ে, সুন্দরী মেয়ে, অর্থাৎ এই গার্লকে মডিফাই করছে বিউটিফুল। সো এটাকে আমরা বলছি অ্যাডজেক্টিভ। আমার কথাটা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন, বিষয়গুলোকে ভালোভাবে নেওয়ার চেষ্টা করবেন। এরপর দেখেন যে বিষয়টা আমাদের আসে, সেটা হচ্ছে হি হ্যাজ 3 রেড পেন্স। হি সাবজেক্ট, হ্যাজ ভার্ব, পেনটা আমার একটা নাউন। সো এই পেনকে মডিফাই করছে, অর্থাৎ তার কলম আছে, তার লাল কলম আছে। অর্থাৎ এই কলমকে মডিফাই করছে এই রেড ওয়ার্ডটা। তার লাল কলম আছে, তার 3টা লাল কলম আছে। অর্থাৎ এই যে 3 যে ওয়ার্ড, এটাও কিন্তু এই পেনটাকেই মডিফাই করছে। সো এই 3 এবং রেড পরপর এই যে দুটো ওয়ার্ড আপনারা এখানে দেখছেন, এই দুটো ওয়ার্ডই এই জায়গাটাতে আমার মূলত অ্যাডজেক্টিভ। এই দুটো ওয়ার্ডই আমার এই জায়গাটাতে অ্যাডজেক্টিভ। কাকে মডিফাই করছে, এই পেনকে। সাফি ইজ ইল, সাফি অসুস্থ। এই সাফি একটা নাউন, নাউনকে মডিফাই করছে ইল শব্দটা, যে সে কেমন, তার অবস্থাটা কেমন। তাহলে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ যারা বর্ণনা করে, তাদেরকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ এই কাজগুলো করে থাকে। যেটা আমি একটা কথা আপনাদের বারবার বলছিলাম, আমাদের টোটাল পার্ট অফ স্পিচ হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কয়টা, টোটাল পার্ট অফ স্পিচ হচ্ছে 8 প্রকার।
কথাটা একটু মনোযোগ দিয়ে বোঝেন। এই 8 প্রকার পার্ট অফ স্পিচের ভিতর জিস্ট বা মেইন পার্ট অফ স্পিচ হচ্ছে নাউন, প্রোনাউন আর ভার্ব। এই তিনটা ওয়ার্ড যদি না থাকে আপনি কখনোই ইংলিশে একটা কমপ্লিট বাক্য তৈরি করতে পারবেন না। নাউন, প্রোনাউন আর ভার্বের একটা অংশ আপনি বাদ দেন, আপনার কমপ্লিট সেন্টেন্স হবে না। আর বাকি যে পার্ট অফ স্পিচ গুলো আছে, সেটা অ্যাডজেক্টিভ হোক, অ্যাডভার্ব হোক, প্রেপোজিশন, কনজাংশন বা ইন্টারজেকশন, এগুলো বাড়তি অংশ, একটা সেন্টেন্সকে বাড়িয়ে বলে, রংচং করে, এক্সট্রা ইনফরমেশন অ্যাড করে, একটা সেন্টেন্স বা বাক্যকে মডিফাই করে। তার ভিতরে অ্যাডজেক্টিভের কাজটা হচ্ছে মূলত এই নাউন প্রোনাউনকে মডিফাই করা, নাউন প্রোনাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেওয়া। এরপর দেখেন, আমি গত ক্লাসে প্রোনাউনের 8টা ক্লাসিফিকেশনের কথা বলছিলাম, এবং সেখানে একটা বিষয় আপনাদের বলছিলাম যে প্রোনাউনের অনেকগুলো ক্লাসিফিকেশনের সঙ্গে অ্যাডজেক্টিভের ক্লাসিফিকেশনের মিল আছে। তো সেই জায়গা থেকে মেইনলি দেয়ার আর 7 কাইন্ডস অফ অ্যাডজেক্টিভ অর 7 ক্লাসিফিকেশন অফ অ্যাডজেক্টিভস। এইগুলো কি কি? দেখেন, ফার্স্ট অফ অল, ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ অর কোয়ালিটিভ অ্যাডজেক্টিভ, অর ইউ ক্যান সে দ্যাট অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অর্থাৎ হোয়াট কাইন্ডস অফ, হোয়াট সর্টস অফ, মানে এই জিনিসটা কেমন। ইন জেনারেলি অ্যাডজেক্টিভ বলতে যেটাকে আমরা চিনি, এটাই হচ্ছে ডেসক্রিপটিভ, বা এই জায়গাটাকে আমরা ডেসক্রিপটিভ বা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বলে থাকি। অ্যাডজেক্টিভ অফ নাম্বার অর নিউমেরিক অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অফ নাম্বার অর নিউমেরিক অ্যাডজেক্টিভ, নিউমেরিক অ্যাডজেক্টিভ অর্থাৎ নাউন বা প্রোনাউনের সংখ্যাকে ইন্ডিকেট করে। এটা কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ, এটা গণনা করা যায় না, জাস্ট একটা পরিমাণ বোঝায়, যেটা ওজনে মাপা হয়। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ মানে হচ্ছে নির্দেশক, নির্দেশ করে। দিস, দ্যাট, দোজ, দিস, এগুলোকে সাস, এগুলোকে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলে। পজিটিভ অ্যাডজেক্টিভ, এগুলো নিয়ে আমি গত ক্লাসেই বলছি আপনাদের। এই পজিটিভ অ্যাডজেক্টিভ কোনগুলো? মাই, আওয়ার, ইওর, দেয়ার, যেগুলো আমরা প্রোনাউন হিসেবে জানি, বাট এগুলো প্রোনাউন না। যদি ওই ওয়ার্ড গুলো অন্য আরেকটা নাউনকে মডিফাই করে, তাহলে সেটা অ্যাডজেক্টিভ। ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ, ডাবল বেস ওয়ার্ড গুলো যখন একটা নাউনের আগে বসে, তাকে ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ বলে। একটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউট মানে বিভক্ত করা, ভাগ করা। আচ্ছা, এরপর দেখেন ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভটা কি, যেটা বললাম ইন জেনারেলি সিম্পল ওয়ার্ডে অ্যাডজেক্টিভ বলতে আপনি যে বিষয়টাকে চেনেন, যে জিনিসটাকে চেনেন, সেইটাই হচ্ছে মূলত ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। নাইস, গুড, ব্যাড, বিউটিফুল, চার্মিং, আই মিন হোয়াট সর্টস অফ, হোয়াট কাইন্ডস অফ, যেটা আমি বললাম, হি টোল্ড মি অ্যাবাউট আ গ্রেট মোমেন্ট অফ হিজ লাইফ, শি ইজ লুকিং গুড, ইউ আর আ ভেরি ব্যাড বয়। সো ব্যাড বয় কে মডিফাই করছে, গুড শি কে মডিফাই করছে, গ্রেট মোমেন্ট কে মডিফাই করছে। অর্থাৎ এই ওয়ার্ড গুলো অন্য আরেকটা নাউন কে মডিফাই করে, এবং হোয়াট সর্টস অফ, হোয়াট টাইপস অফ, হোয়াট কাইন্ডস অফ, এই ধরনের একটা মিনিং বা সেন্স এই জায়গাটাতে মূলত ক্রিয়েট করে থাকে। এরপর দেখেন অ্যাডজেক্টিভ অফ নাম্বার বা নিউমেরিক অ্যাডজেক্টিভ। এটা কি? নাউন বা প্রোনাউনের সংখ্যা বা ক্রম বোঝাতে নিউমেরিক অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়। 2, 3, 4, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ডাবল, সিঙ্গেল, ট্রিপল, দোজ আর নিউমেরিক অ্যাডজেক্টিভ। অর্থাৎ সংখ্যাবাচক কোনো শব্দ যদি অন্য আরেকটা নাউনকে মডিফাই করে, সেটাকে নিউমেরিক অ্যাডজেক্টিভ বলে। হি ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস, বয়কে মডিফাই করছে ফার্স্ট শব্দটা। শি ক্যান ড্রিঙ্ক 2 কাপ অফ টি অ্যাট আ টাইম, সে একসাথে 2 কাপ চা খেতে পারে। কাপ অফ টি কে মডিফাই করছে টু শব্দটা। দ্য অনার অফ দ্য হাউস ডাজেন্ট রেন্ট দ্য রুম টু দ্য সিঙ্গেল, এই বাড়ির মালিক সিঙ্গেলদেরকে রুম ভাড়া দেয় না। সো এই সিঙ্গেল, ডাবল, ট্রিপল, এই যে ওয়ার্ড গুলো আছে, যেটা আমি বারবার বলি, এই ওয়ার্ড গুলোকে একটু আইডেন্টিফাই করে রাখবেন, একটু চিনে রাখবেন। এইগুলোকে আমরা মূলত বলছি নিউমেরিক অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অফ নাম্বার। আর কোয়ান্টিটিভ কি, বা কোয়ান্টিটি যেটা পরিমাণ বোঝা যায় বাট গণনা করা যায় না, এগুলো নিউমেরিক না, গণনা করা যায় না। যেমন নাউন বা প্রোনাউনের পরিমাণ বোঝাতে কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়। সাম, এনাফ, মেনি, লিটল, মাস, হোল, সাফিসিয়েন্ট, অল, নান, হাফ, মোর, এটসেট্রা, দোজ আর অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। দ্য কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ is used to express or indicate the quantity of a noun or pronoun or something. I have enough money, আমার পর্যাপ্ত টাকা আছে। এই মানিকে মডিফাই করছে enough শব্দটা, সো এটাকে বলা হয় মূলত অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বা কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ। দ্য হোল কান্ট্রি ইজ হ্যাপি টুডে, এই কান্ট্রি মডিফাই করছে হোল, কান্ট্রিকে মডিফাই করছে হোল ওয়ার্ডটা। গিভ মি সাম পিনাটস, পিনাটস কে মডিফাই করছে সাম শব্দটা। অর্থাৎ এই সাম, হোল এন্ড এনাফ, দোজ আর অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। এই বিষয়গুলো আমাদের কেন শিখতে হয়? এই যে অ্যাডজেক্টিভ, প্রোনাউন, নাউন, এগুলো কেন জানতে হয়? এগুলো হচ্ছে একটা সেন্টেন্স যখন আমি ইংলিশে তৈরি করব, একটা সেন্টেন্স বা একটা বাক্যের ডেফিনেশন কি? একটা সেন্টেন্স বা বাক্যের ডেফিনেশন হচ্ছে কতগুলো ওয়ার্ড, আই মিন শব্দ, যখন পাশাপাশি বসে মনের ভাবটা ক্লিয়ারলি অর ইন ডিটেলসে প্রকাশ করে,
তখন আমরা সেটাকে সেন্টেন্স বা বাক্য বলি। প্রতিটা সেন্টেন্স বা বাক্য তৈরি করতে গেলে আমার শব্দের প্রয়োজন। কতগুলো শব্দ পাশাপাশি বসে এক একটা কমপ্লিট বাক্য হয়। এই শব্দগুলোর একটা নাম থাকে, প্রতিটা সেন্টেন্সের প্রতিটা ওয়ার্ডের একটা পার্টিকুলার নাম থাকে, এবং এই নামগুলো 8 প্রকার পার্ট অফ স্পিচ থেকে আসে। এই পার্ট অফ স্পিচ গুলো সম্পর্কে যদি আপনার ক্লিয়ার একটা কনসেপ্ট থাকে, ক্লিয়ার একটা ধারণা থাকে, তাহলে খুব সহজে একটা সেন্টেন্সকে কারেক্ট ওয়ার্ড আর মেনটেন করে তৈরি করা যায়, ইন ডিটেলসে লেখা যায়, মনের ভাবটা ক্লিয়ারলি প্রকাশ করা যায়, ফ্রি হ্যান্ডে যে কোনো কিছু লেখা যায়। এগুলোকে কিভাবে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে হয় সেটা আমি আপনাদের দেখাবো। এরপর আসি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। নাউন বা প্রোনাউনকে নির্দিষ্ট করে বোঝাতে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়। দিস, দ্যাট, দোজ, দিস। ডেমনস্ট্রেটিভ আর ইউজড টু স্পেসিফাই দ্য নাউন অর প্রোনাউন। দিস বুক ইজ মাইন, দ্যাট ইজ হিজ রুম, দিস নোট শুড বি ফলোড। সো এই দিস বুককে মডিফাই করছে। দ্যাটটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, কারণ ওর পরে ইজ আছে, ভার্ব আছে। যদি ভার্ব থাকে ওটা প্রোনাউন। এখানে হিজটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, যেটাকে পজিটিভ অ্যাডজেক্টিভ বলতে পারি আমরা। দিস নোটস, দিস নোটস কে মডিফাই করছে, তো দিস শব্দটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এখানে আমি কি বলছিলাম, পজিটিভ, ডেমনস্ট্রেটিভ এবং ইন্ট্রোগেটিভ। যারা গত ক্লাসে ছিলেন, আমার অ্যাডজেক্টিভও আছে, প্রোনাউনও আছে। যদি ওয়ার্ড গুলো অন্য আরেকটা নাউনকে মডিফাই করে, অন্য আরেকটা নাউনের আগে বসে, তাহলে সেটা অ্যাডজেক্টিভ। যদি সেটা না হয়, তাহলে সেটা আমার প্রোনাউন। যদি সাবজেক্টের স্থানে বসে এবং তারপরে ভার্ব বসে, বা লাস্টে বসলে যদি ফুল স্টপ বা জিজ্ঞাসা চিহ্ন বসে। এটা গত ক্লাসে আমি ইন ডিটেলসে বলছিলাম, যারা করেননি দেখে নিবেন রেকর্ডেড। আমি আবার সবগুলো একসাথে পাঠিয়ে দিব সাজিয়ে, যারা যে রেকর্ড ক্লাস করতে পারেনি তারা পেয়ে যাবেন। আচ্ছা, এরপর দেখেন পজিটিভ অ্যাডজেক্টিভ। এটা কি? বাক্যের মালিকানা বা নিজস্ব কোনো সম্পদ বোঝাতে পজিটিভ ব্যবহার করা হয়। মাই, হার, দেয়ার, আওয়ার, ইউর। Possessive are used to show the possession or belongingness in the sentence. For example, I have seen her cat. আমি তার বিড়ালটিকে দেখেছি। Their house is very big. This is our school pond. So her, their, our, those are possessive adjective, because after this word you will get a noun: cat, house, or school pond. Those are noun phrase or noun. So these words mainly modify to the noun. For that reason, you have to call those words adjective, not pronoun. Most of the students call these words or know these words as pronoun. But you have to know the actual things, actual definition, actual position of pronoun. What is pronoun? Pronoun is used instead of noun. I mean, they will be put on the position of subject or the object. The pronoun will not modify to others noun. It will change the position. So you have to know the actual things of it. ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ। ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ সাধারণত নাউন বা প্রোনাউনকে প্রশ্নের মাধ্যমে মডিফাই করে। হোয়াট, হুইজ, হুজ আর নোন অ্যাজ ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ, and interrogative adjective modifies noun or pronouns and forms a question. What kinds of tree is it? Which subject do you want to tease? Whose room is this? Which is your room? তো যদি দেখেন WH ওয়ার্ডের পর আরেকটা নাউন আছে, যেমন কাইন্ড অফ ট্রি, নাউন ফ্রেজ, সাবজেক্ট, এটা একটা নাউন, রুম এটা একটা নাউন, তাহলে এই ওয়ার্ড গুলো হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। আর এই যে হুইচ ইজ ইওর রুম, এই হুইচ এর পরে ইজ আছে, যেহেতু ভার্ব আছে, এটা আমার একটা প্রোনাউন। এই জিনিসটা আমি গত ক্লাসে ডিটেলসে বলছি, এই জন্য আজকে আর বলছি না, ওটা আপনারা দেখে নেবেন। আচ্ছা, এরপর হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এটা খুব শর্ট একটা সেশন, অ্যাডজেক্টিভের সেশনটা। তো আর অতটা ইম্পর্টেন্টও না, বাট আমাদের সিকোয়েন্স অনুযায়ী এটা আসে, এই জন্য আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। আপনারা জাস্ট যারা স্পোকেন মানে গ্রামার ডেভেলপ করতে চান না, এর ভোকাবুলারি গুলো নিবেন। হ্যাঁ, ভোকাবুলারি গুলোর অর্থটা বোঝার চেষ্টা করবেন, যেটা গত ক্লাসে বলছিলাম। ডিস্ট্রিবিউটিভটা কি? কোন গ্রুপের কাউকে নির্দিষ্ট করে বর্ণনা করতে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়। ইজ, এনি, এভরি, আইদার, নেইদার, দোজ আর ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। হ্যাঁ, মানে বিভক্ত করে। এই ওয়ার্ড গুলো, এগুলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আমাদের কাজে লাগে। মানে এই ওয়ার্ড গুলো এমন থাকে, একটা সেন্টেন্সের শুরুতে বসে, এরপর একটা নাউন বা প্রোনাউন থাকে, অর্থাৎ একটা সাবজেক্ট থাকে। এই ওয়ার্ড গুলো মূলত সেই সাবজেক্টের নাউন প্রোনাউনকে মডিফাই করে। হ্যাঁ, এবং এই ওয়ার্ড গুলোর পর যে সাবজেক্ট গুলো থাকে, মোস্ট অফ দ্য টাইম সেই সাবজেক্ট গুলো প্লুরাল হয়। একটা সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের জেনারেল রুল হচ্ছে, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার। বাট কোন বাক্যে যদি এই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন গুলো বসে বাট সাবজেক্ট প্লুরাল থাকে, ভার্ব হয় সিঙ্গুলার। That is the rules of subject verb agreement. Okay, so any of you can eat the apple. Each of the students will get money. Every man has to go outside for a job. So any, is, every, এই যে ওয়ার্ড গুলো, এই ওয়ার্ড গুলো হচ্ছে
মূলত আমাদের ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। জাস্ট এগুলো একটু জেনে রাখবেন, অতটা ইম্পর্টেন্ট বা কঠিন কিছু না, সহজে আপনারা পারবেন এবং এগুলোর প্র্যাকটিক্যাল ব্যবহার আমি আপনাদের শিখাই দিব সিকোয়েন্স অনুযায়ী আসে, এজন্য আমি দেখালাম। আমি এবার একটু অ্যাডভার্বের কাছে যাব। এই অ্যাডভার্বের কথাটা কি বলবো এটা আপনাদেরকে আমি ডিটেলসে দেখিয়েছিলাম বা বলেছিলাম, এটা নিয়ে আর বলার কিছু নেই। তারপরে আমি একটু বলি, সবাই একটু ফোকাস করেন, আমি মেইন জায়গাটাতে আসবো, বাট একটু এখানে আগে ফোকাস করেন। বোঝেন আমি অ্যাডজেক্টিভটার কথা কি বলছি, যে এমন কোনো ওয়ার্ড সে যে অ্যাডজেক্টিভ হোক না কেন। আমি, যারা গ্রামার ডেভেলপ করতে চান না তারা এখানে কি করবেন, এই যে ওয়ার্ড গুলোর কথা বললাম, কোন ওয়ার্ড, নাইস, গুড, ব্যাড, বিউটিফুল, 1 2 3 4, সিঙ্গেল, ডাবল, ট্রিপল, অর দিস, দ্যাট, দোজ, দিস, হুইজ, হট, হুজ, এই যে ওয়ার্ড গুলোর কথা আমি বলছি, এই ওয়ার্ড গুলো অ্যাডজেক্টিভ। এগুলো মূলত কোথায় বসে, একটা নাউন বা প্রোনাউনের আগে, নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, ইজ, এভরি, আইদার অর নাইদার নট, এই যে ওয়ার্ড গুলো, জাস্ট এগুলো একটু জেনে রাখবেন আর কিছু না। আমি যদি অ্যাডভার্বের কাছে একটু আসি, দেখেন অ্যাডজেক্টিভ থেকে এটা সম্পূর্ণ ডিফারেন্স, বিপরীত। অ্যাডজেক্টিভ নাউন প্রোনাউনকে মডিফাই করে, অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে। অ্যাডভার্বের কাজ কি, ভার্বকে বাড়িয়ে বলা, ভার্ব সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেওয়া। অ্যাডভার্বের কাজ কি, ভার্ব, অ্যাডভার্ব অন্য আরেকটা অ্যাডজেক্টিভকেও বাড়াতে পারে, নিজেকে নিজে মডিফাই করতে পারে, ইভেন একটা হোল সেন্টেন্স বা বাক্যকে মডিফাই করতে পারে। বাট মেইনলি একটা অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে। কিন্তু অ্যাডভার্ব কখনো নাউন প্রোনাউনকে নিয়ে কাজ করে না, অ্যাডভার্ব কখনো নাউন প্রোনাউনকে বাড়িয়ে বলে না, অ্যাডভার্ব কখনো নাউন প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশন দেয় না, যেটা অ্যাডজেক্টিভ দিয়ে থাকে। তাহলে বিষয়টা কি, একটি বাক্যে যার অবদান বেশি না, বাড়তি অর্থ দিতে মাঝে মাঝে ব্যবহৃত হয়, তাকে অ্যাডভার্ব বলে। অ্যাডভার্ব শব্দটির উৎপত্তি অ্যাড প্লাস ভার্ব থেকে, অর্থাৎ সাধারণত ভার্বকে বাড়িয়ে বলা, ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়াটাই এই অ্যাডভার্বের কাজ। তাহলে বলা যায় যে পার্ট অফ স্পিচ বাক্যে বসে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব ও ভার্বকে বিশেষভাবে মডিফাই বা বিশেষায়িত করে, তাকেই মূলত অ্যাডভার্ব বলে। মানে শি ইজ আ কমপ্লিটলি ট্যালেন্টেড গার্ল। দেখেন একটা সেন্টেন্সে জিস্ট কতটুকু বলছিলাম, নাউন প্রোনাউন এবং ভার্ব। যেমন শিটা আমার প্রোনাউন, বোঝেন একটু, ইজটা আমার ভার্ব, আর এই গার্লটা আমার নাউন। এই তিনটা ওয়ার্ডের একটা ওয়ার্ড যদি আপনি বাদ দেন, আপনার কিন্তু বাক্য হবে না, একটা কমপ্লিট সেন্টেন্স হবে না। এ কমপ্লিটলি বা ট্যালেন্টেড, এই তিনটা ওয়ার্ড আপনি বাদ দিয়ে দেন, তারপরেও এই বাক্যের একটা মিনিং থাকবে। ট্যালেন্টেড বাদ দিয়ে দেন, মিনিং থাকবে। কমপ্লিটলি বাদ দিয়ে দেন, অর্থ থাকবে। এ বাদ দিয়ে দেন, অর্থ থাকবে। বাট ইজ বাদ দিলে কি সেন্টেন্স হবে? গার্ল বাদ দিলে সেন্টেন্স হবে? শি বাদ দিলে হবে? ভেবে দেখেন, হবে না। ঠিক আছে? তো এই ভিতরের যে তিনটা ওয়ার্ড, এগুলো বাড়তি অংশ। শি ইজ আ গার্ল, সে একটা মেয়ে, শি ইজ আ ট্যালেন্টেড গার্ল, মেধাবী মেয়ে। তাহলে ট্যালেন্টেড শব্দটা অ্যাডজেক্টিভ, যেহেতু ওটা নাউনকে মডিফাই করছে। সে মেধাবী ঠিক আছে, বাট সে খুবই সম্পূর্ণরূপে মেধাবী। শি ইজ আ কমপ্লিটলি ট্যালেন্টেড গার্ল। সেই কমপ্লিটলি শব্দটা মূলত আমার এখানে অ্যাডভার্ব, এটা অ্যাডজেক্টিভকে মডিফাই করে। অ্যাডভার্ব মেইনলি মডিফাই করে কিন্তু ভার্বকে, ভার্বকে বাড়িয়ে কিছু বলাটাই হচ্ছে অ্যাডভার্বের কাজ, বাট এটা অন্য একটা অ্যাডজেক্টিভকেও মডিফাই করে। ঠিক আছে, অন্য একটা অ্যাডজেক্টিভকেও ফিল অন্য একটা অ্যাডজেক্টিভকেও এটা মডিফাই করে। এরপর দেখেন, আমি আরেকটু যদি সামনের দিকে আসি, হি রানস ভেরি ফাস্ট। হি রান, সে দৌড়ায়। এবার সে কেমন দৌড়ায়? ফাস্ট, দ্রুত। অর্থাৎ দৌড়ানোর ধরনটা কেমন? দ্রুত। তাহলে এই যে ফাস্ট কথাটা কাকে মডিফাই করছে? রানকে। কিন্তু তার যে চলা, তার সে যে দৌড়াচ্ছে, তার দৌড়ানোর যে ওয়েটা, ম্যানারটা, বিহেভিয়ারটা, এটা কি? ফাস্ট। এবার সে দ্রুত দৌড়ায়, ঠিক আছে, সে খুব দ্রুত দৌড়ায়, হি রানস ফাস্ট, হি রানস ভেরি ফাস্ট। তাহলে ভেরি শব্দটা কি? এটাও আমার একটা অ্যাডভার্ব। অর্থাৎ এখানে অ্যাডভার্ব নিজেকে নিজে মডিফাই করে অ্যাকচুয়ালি। ঠিক আছে, হি স্পিক্স ফ্লুয়েন্টলি, সে ফ্লুয়েন্টলি কথা বলে। হ্যাঁ, কিভাবে বলে? সাবলীল ভাবে বলে, অর্থাৎ তার বলার ধরনটা কি? ফ্লুয়েন্টলি। তাহলে ওই ফ্লুয়েন্টলি শব্দটা মূলত স্পিককে মডিফাই করে কিন্তু হচ্ছে, এই জন্য এগুলোকে অ্যাডভার্ব বলা হয়। অ্যাডভার্ব কি করে? ভার্বকে মডিফাই করে। দেখেন অ্যাডভার্বের অনেকগুলো প্রকারভেদ আছে, বাট মেইনলি এই 5 প্রকার অ্যাডভার্ব সম্পর্কে জানলে হয়। ইভেন এদের থেকেও বেশি ইম্পর্টেন্ট 3 প্রকার: অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ পারপাস বা রিজন, অ্যান্ড অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বা ডিউরেশন। এই 5টার ভিতরে যদি আপনার প্লেস, ম্যানার এবং টাইম সম্পর্কে একটা ভালো কনসেপ্ট থাকে, you will be able to expert on this sector, because you all know that in the previous classes I talked about many times that how can you make long English sentences from short sentence, how can you add extra information in a particular sentences by using different kinds of adverbial phrase. So that is the actual point of adverb, or main point of adverb. Here you can see
অ্যাডভার্ব অফ ম্যানার, ম্যানারটা কি? যে অ্যাডভার্ব কোনো ভার্বের কাজ কিভাবে বা কোন পদ্ধতিতে সম্পন্ন হবে সেটি বোঝায়, তাকে অ্যাডভার্ব অফ ম্যানার বলে। সাধারণত হাউ, কিভাবে বা কেমন দ্বারা প্রশ্নের জবাবে যে উত্তরটা পাওয়া যায় তাকে অ্যাডভার্ব অফ ম্যানার বলা হয়। যে শব্দগুলোর শেষে এলয় থাকে মোস্ট অফ দ্য টাইম সেই ওয়ার্ড গুলো অ্যাডভার্ব অফ ম্যানার হয়ে থাকে। ইংলিশ ল্যাঙ্গুয়েজে যত এলয় যুক্ত শব্দ আছে, মূলত এখানে একটা রুলস আছে, সেটা হচ্ছে যদি নাউনের সাথে এলয় হয়, যেমন ফ্রেন্ড একটা নাউন, ফ্রেন্ডলি, হি ইজ ভেরি ফ্রেন্ডলি, নাউনের সাথে এলয় হলে সেটাকে অ্যাডজেক্টিভ বলে। আর অ্যাডজেক্টিভের সাথে এলয় হলে বিউটিফুল, বিউটিফুলি, বিউটিফুল অ্যাডজেক্টিভ, বাট বিউটিফুল এটা অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভের সাথে এলয় হলে সেটা অ্যাডভার্ব হয়, বাট মোস্ট অফ দ্য এলয় যুক্ত শব্দ মূলত অ্যাডভার্বই হয়ে থাকে। 90 থেকে 95% এলয় যুক্ত ওয়ার্ড অ্যাডভার্ব হয়ে থাকে এবং এগুলোকে অ্যাডভার্ব অফ ম্যানার বলা হয়। দ্য মার্টার্স ফought bravely, শহীদেরা যুদ্ধ করেছিল ব্রেভলি, সাহসিকতার সাথে। So in this way, badly, carelessly, closely, delightfully, easily, quickly, safely, simply, urgently, wisely, wrongly, those are adverb of manner. Here you can see some alternative, fast, hard, well, অর্থাৎ এই ওয়ার্ড গুলো adverb of manner, বাট এখানে এলয় নেই। ফাস্ট, হার্ড and well. adverb of time, টাইমটা কি? কোনো সেন্টেন্স বা বাক্যের ভার্বকে যদি when অর্থাৎ কখন দ্বারা প্রশ্ন করেন তাকে অ্যাডভার্ব অফ টাইম বলা হয়। যে অ্যাডভার্ব কোনো ভার্বের কাজ সম্পন্ন হওয়ার টাইম বা সময় নির্দেশ করে তাকেই মূলত অ্যাডভার্ব অফ টাইম বলে। when অর্থাৎ কখন দ্বারা প্রশ্নের জবাবে যে উত্তর পাওয়া যায় তাকেই অ্যাডভার্ব অফ টাইম বলা হয়। যে ওয়ার্ডগুলো অ্যাডভার্ব অফ টাইম, আফটার, আফটারওয়ার্ডস, এগো, অলরেডি, বিফোর, ডেইলি, আর্লি, লেট, লেটলি, নাও, প্রেজেন্টলি, সেলডাম, টুডে, ইয়েস্টারডে, অর্থাৎ এই যে ওয়ার্ড গুলো একটা সময়কে নির্দেশ করে, একটা টাইমকে ইন্ডিকেট করে। ওকে, দেন অ্যাডভার্ব অফ প্লেস, যে অ্যাডভার্ব কোনো ভার্বের কাজ সম্পন্ন হওয়ার প্লেস বা স্থান নির্দেশ করে তাকে অ্যাডভার্ব অফ প্লেস বলে। সাধারণত ওয়্যার অর্থাৎ কখন, সরি কোথায় দ্বারা প্রশ্নের জবাবে অর্থাৎ একটা জায়গাকে ইন্ডিকেট করবে। অ্যাব্রোড বিদেশ, আহেড, আওয়ে, ফার, হেঞ্জ, হিয়ার, নিয়ার, হিটার, থিটার, মানে বুঝেন এগুলোর? হিটার মানে এদিকে, থিটার মানে ওদিকে, ইনল্যান্ড, লোকালি, নিয়ার বাই, ওভারহেড, অর্থাৎ জাস্ট একটা জায়গাকে ইন্ডিকেট করে। অর্ডারস অফ অ্যাডভার্ব, হিয়ার ইউ ক্যান সি এই অ্যাডভার্ব গুলো একটা নির্দিষ্ট অর্ডার মেনটেন করে। একটা সেন্টেন্সে যদি একাধিক অ্যাডভার্ব থাকে, একটা সেন্টেন্স বা বাক্যে যদি একের অধিক অ্যাডভার্ব থাকে, তাহলে আগে ম্যানার বসাতে হবে, দেন প্লেস, দেন টাইম, তারপর রিজন, তারপর ফ্রিকোয়েন্সি। যেমন এখানে একটা বাক্য আছে দেখেন, হি রিডস হিজ লেসন at 10 AM in his room carefully. So he, subject, রিডস ভার্ব, হিজ লেসন এটা অবজেক্ট, এবার at 10 AM এটা একটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ টাইম, ইন হিজ রুম এটা একটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ প্লেস, কেয়ারফুলি অ্যাডভার্ব অফ ম্যানার। বাট আগে টাইম, প্লেস, দেন ম্যানার বসছে, দ্যাট ইজ দ্য রং সেন্টেন্স গ্রামাটিক্যালি। যদি আপনি কারেক্ট করতে চান আগে ম্যানারটা বসাবেন, দেন প্লেস, দেন টাইম, অর্থাৎ আপনাকে এটা বলতে হবে হি রিডস হিজ লেসন কেয়ারফুলি ইন হিজ রুম এট 10 AM। এই ছাড়া আর কিছু না, অ্যাডভার্ব জাস্ট এতটুকু যদি আপনি জানতে পারেন, এতটুকু যদি বুঝতে পারেন, তাহলে আপনার অ্যাডভার্বের বিষয়গুলো সম্পর্কে বা অ্যাডভার্বের জায়গাটা ক্লিয়ার। অর্থাৎ অ্যাডভার্বটা কি? আমার মূলত ভার্বকে মডিফাই করে, যেটা আমি আপনাদেরকে এর আগেও দেখিয়েছি। মনে করেন আমি একটা বাক্য তৈরি করব যে হি প্লেস ফুটবল, হ্যাঁ ইউ ক্যান সি, সে ফুটবল খেলে। এই যে একটা সেন্টেন্স, এই সেন্টেন্সটা আমরা এখানেই কমপ্লিট করি, এতটুকুই কিন্তু আমাদের শেষ, আমরা ফুল স্টপ বসিয়ে দেই, তাই না? দ্যাট ইজ দ্য কমপ্লিট সেন্টেন্স। সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে। হি প্লেস ফুটবল। আমি যদি বলি সে ভাত খায়, হি ইটস রাইস, কথাটা বুঝবেন, হি ইটস রাইস, সে ভাত খায়, দ্যাট ইজ দ্য কমপ্লিট সেন্টেন্স। আমি যদি বলি তুমি গাড়ি চালাও, ইউ বা আহ, রহিম গাড়ি চালায়, রহিম ড্রাইভস আ কার, রহিম গাড়ি চালায়। আমরা এইভাবে সেন্টেন্স তৈরি করি, আই ইট রাইস, আই ডোন্ট ইট রাইস, ডু আই ইট রাইস, ডোন্ট আই ইট রাইস, হি প্লেস ফুটবল, হি ডাজন্ট প্লে ফুটবল, ডাজ হি প্লে ফুটবল, ডাজন্ট হি প্লে ফুটবল। এইভাবে বিভিন্ন সেন্টেন্স তৈরি করি, লিখি বা শিখতে অভ্যস্ত। বাট আমি কি বলছিলাম আপনাদের এর আগেও বলছি, আমরা এই যে ছোট ছোট সেন্টেন্স তৈরি করতে অভ্যস্ত বা ছোট ছোট সেন্টেন্স লিখতে অভ্যস্ত, এই জায়গা থেকে একটা সেন্টেন্সকে অনেক বড় করতে পারি, একটা সেন্টেন্সকে অনেক লং করতে পারি, একটা সেন্টেন্স বা বাক্যের ভিতর এক্সট্রা ইনফরমেশন অ্যাড করতে পারি। এগুলো করতে হয় এই যেটা দেখাচ্ছি এই অ্যাডভার্বের প্র্যাকটিক্যাল অ্যাপ্লাই
এর মাধ্যমে আমরা শুধু গ্রামার শিখে রাখি বা সেটাকে প্র্যাকটিক্যালি রাইটিং এ বা স্পিকিং এ অ্যাপ্লাই করতে পারি না, এজন্যই কিন্তু আমরা ইংলিশে এক্সপার্ট বা ফ্লুয়েন্ট হতে পারি না। সো হি প্লেইস ফুটবল, সে ফুটবল খেলে, দেখেন এটা কিন্তু কমপ্লিট সেন্টেন্স, বাট এইটাকে অনেক বড় করা যায়, এই বাক্যের ভিতরে অনেক বেশি ইনফরমেশন অ্যাড করা যায়। কিভাবে জানেন? ভার্ব, ভার্ব হচ্ছে প্লে, এই শব্দটাকে কোশ্চেন করে। সে ফুটবল খেলে, সে কোথায় ফুটবল খেলে, কখন খেলে, কিভাবে খেলে। আমি যদি বলি হি প্লেইস ফুটবল ভেরি পলাইটলি, পলাইটলি সে খুবই ভদ্রতার সাথে ফুটবল খেলে না, খেলার মাঠে ফাউল করে না। দ্যাট ইজ কল্ড ম্যানার, অর্থাৎ খেলার টাইমে তার বিহেভিয়ারটা কেমন, তার আচরণটা কেমন, ম্যানারটা কেমন, পলাইটলি বিহেভ করে সে খেলাধুলাটা করে। তো এইটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। দেখেন আমার সেন্টেন্সটা কিন্তু একটু বড় হলো, এবং এই ভেরি পলাইটলিটা যে আমি লিখলাম, এটা কিভাবে লিখলাম? ভার্বকে মডিফাই করে, ভার্ব সম্পর্কে একটা ইনফরমেশন আসলাম। সে যে ফুটবল খেলে, সে কোথায় ফুটবল খেলে? আমি যদি বলি যে সে মাঠে ফুটবল খেলে, তাহলে হি প্লেইস ফুটবল ভেরি পলাইটলি ইন দ্য ফিল্ড। আপনাকে ভিতর থেকে একটু প্রেপোজিশনের ব্যবহার শিখতে হবে, সেটা আমি নিজেই শেখাবো এখানে। তো ইন দা ফিল্ডটা কি? অ্যাডভার্ব অফ প্লেস। কিভাবে পেলাম? ভার্বকে ওয়্যার দ্বারা প্রশ্ন করে। সে যে মাঠে ফুটবল খেলে পলাইটলি, সে কখন খেলে? আমি যদি বলি সে বিকাল 4টায় ফুটবল খেলে বা বিকাল বেলায় ফুটবল খেলে, ইন দা আফটারনুন অর অ্যাট আফটারনুন, বা দুইটা টাইম যদি থাকে, ছোট টাইমকে আগে বসাবেন, বড় টাইমটা পরে বসাবেন। এটা আমি আগে দেখিয়েছি, এই জন্য খুব বেশি কথা বলছি না। অ্যাট 4 PM সার্টেইন টাইমের আগে অ্যাট প্রেপোজিশন বসে, ঘড়ির কাঁটার আগে মনে রাখবেন অ্যাট প্রেপোজিশন বসে। অ্যাট 4 PM ইন দা আফটারনুন, অ্যাট 4 PM ইন দা আফটারনুন। তাহলে টোটাল বাক্যটা বা সেন্টেন্সটা কি লিখলাম? হি প্লেইস ফুটবল ভেরি পলাইটলি ইন দা ফিল্ড অ্যাট 4 PM ইন দা আফটারনুন। সে যে ফুটবল খেলে, সে কেন ফুটবল খেলে, খেলার পিছনে কারণটা কি, রিজনটা কি? এখন আমি যদি বলি সে তার শরীরটাকে ফিট রাখার জন্য খেলে বা শারীরিক ব্যায়াম করার জন্য খেলে, হোয়াট এভার ইউ ক্যান সে, এটা মানে এই যে জিনিসগুলো আমি লিখতেছি, এটা কিন্তু আপনার অটোমেটিক্যালি চলে আসবে আপনার ব্রেইনে। একটা সেন্টেন্সের সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসাতে পারলে বাকি বিষয়গুলো অটোমেটিক্যালি চলে আসে। আমরা এটা জানি না, আমরা করতে পারি না, সঠিক স্ট্র্যাটেজি বা টেকনিক বুঝি না বলেই ইংলিশে লিখতে পারি না বা কথা বলতে পারি না। তাহলে আমি যদি বলি যে টু ডু, টু টু ডু মানে ডু মানে করা, টু ডু মানে করতে, এটা বলে ইনফিনিটিভ, টু প্লাস বি অন, হ্যাঁ। রিড মানে পড়া, টু রিড মানে পড়তে, রাইট মানে লেখা, টু রাইট মানে লিখতে, প্লে মানে খেলা, টু প্লে মানে খেলতে, এরকম এগুলোকে ইনফিনিটিভ বলা হয়, নন ফাইনাইট ভার্ব এটা। অথবা আপনি যদি ফর বসান, অর্থাৎ টু বাদে অন্য যে কোনো প্রেপোজিশন ইউজ করলে তারপরে ভার্ব বসালে তার সঙ্গে আইএনজি ইউজ করতে হয়। ইউ ক্যান সে টু ডু, করতে, অর ফর ডুইং, করার জন্য, সেম মিনিং দেয় কি? ফিজিক্যাল এক্সারসাইজ। তাহলে টোটাল সেন্টেন্স বা বাক্যটা কি লিখলাম দেখেন? হি প্লেস ফুটবল ভেরি পলাইটলি ইন দ্য ফিল্ড অ্যাট 4 PM ইন দ্য আফটারনুন টু ডু ফিজিক্যাল এক্সারসাইজ, ফর ডুইং ফিজিক্যাল এক্সারসাইজ। তাহলে আমার এই যে সেন্টেন্স বা বাক্যটা কতটুকু ছিল? আমার কিন্তু এই ফুটবল পর্যন্তই ছিল, এর থেকে বেশি কিন্তু আপনি করতে পারতেন না। বাট এই জায়গা থেকে দেখেন, এই যে এক্সারসাইজ পর্যন্ত নিয়ে আসলাম, ভিতরে কতগুলো ফ্রেজ, কতগুলো ওয়ার্ড, কত বেশি ইনফরমেশন আমি অ্যাড করলাম। এটা আমি কিভাবে পেলাম? এটা পেলাম মূলত ওই অ্যাডভার্বের ব্যবহার করে, সেন্টেন্সের ভার্বকে কোশ্চেন করে করে। যেমন এই যে ভেরি পলাইটলি, এটাকে বলছে অ্যাডভার্ব অফ ম্যানার। ইন দ্য ফিল্ড, এটাকে বলছে অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাট 4 PM ইন দ্য আফটারনুন, এটাকে বলছে অ্যাডভার্ব অফ টাইম। টু ডু ফিজিক্যাল এক্সারসাইজ, এটাকে আমি কি বলছি? অ্যাডভার্ব অফ রিজন। যে কোনো সেন্টেন্সে যদি এই ফাইনাইট ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব থাকে, যে কোনো শর্ট সেন্টেন্সকে লং ইংলিশ সেন্টেন্সে পরিণত এইভাবে করতে হয়, এইভাবে করা যায়। যে কোনো বাক্যকে যদি আপনি বড় করতে চান বা লং করতে চান, একটা সেন্টেন্স বা বাক্যের ভিতরে যদি এক্সট্রা ইনফরমেশন আমি অ্যাড করতে চাই বা আপনি যদি অ্যাড করতে চান, তাহলে অবশ্যই অবশ্যই সেই সেন্টেন্স বা বাক্যকে আপনার কি করতে হবে? কোশ্চেন করতে হবে WH ওয়ার্ড দিয়ে। যদি কোশ্চেন করতে পারেন, প্রথমত হোয়াট এবং হুম দিয়ে কোশ্চেন করলে অবজেক্টটা পাওয়া যায়, দেন হাউ, হোয়ার, ওয়েন, হোয়াই, এই ওয়ার্ড গুলো দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ পাওয়া যায়, এবং এভাবেই সেন্টেন্স বড় হয়। আপনি যে কোনো রিডিং প্যাসেজ পড়েন বা যে কোনো সেন্টেন্স ট্রান্সলেট করতে যান বা নিউজ পেপারের যে কোনো বাক্য আপনি দেখেন, সব বাক্যগুলোই মূলত এরকম, একটা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। অবজেক্ট নাও থাকতে পারে, অ্যাডভার্ব থাকে। অ্যাডভার্ব সবগুলো অ্যাডভার্ব যে থাকবে এরকম না, দুইটা থাকতে পারে, একটা থাকতে পারে, তিনটা থাকতে পারে, চারটা থাকতে পারে, পাঁচটা থাকতে পারে, এরকম বিষয়টা, হ্যাঁ। তো অ্যাডভার্ব কি বলছে? একটা কারেক্ট অর্ডার মেইনটেইন করে। অর্ডারটা কি? ফার্স্ট অফ অল ম্যানার, অর্থাৎ হাউ দিয়ে প্রশ্ন করতে হয়, দেন প্লেস অর্থাৎ হোয়ার দিয়ে প্রশ্ন করতে হয়, এরপর কি টাইম অর্থাৎ ওয়েন দিয়ে কোশ্চেন করতে হবে, দেন রিজন। রিজন মানে কি? একটা সেন্টেন্সের ভার্বকে হোয়াই দিয়ে প্রশ্ন করে। আরো অ্যাডভার্ব আছে, যেমন বললাম না, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বা ডিউরেশন। তো এগুলো এই এই টাইম বা রিজন বসালে ওগুলো আর কি দেওয়া লাগে না, অটোমেটিক্যালি ওর ভিতরেই চলে আসে।
তাহলে দেখেন আমি যদি বলি যে রহিম ড্রাইভস এ কার, রহিম একটা গাড়ি চালায়, আমরা এতটুকু বলে রেখে দিই একটা সেন্টেন্স থেকে। আমরা কি একটা বাক্য বা সেন্টেন্সকে এতটুকুর ভিতরে সীমাবদ্ধ রাখবো? একটা সেন্টেন্স বা বাক্যকে কি আমরা বড় করতে পারি না, লং করতে পারি না? একটা সেন্টেন্স বা বাক্যের ভিতরে কি আমরা এক্সট্রা ইনফরমেশন অ্যাড করতে পারি না? অবশ্যই পারি। সেটা কিভাবে আমরা করতে পারি? ওই যে কোশ্চেন করে, যেমন সে গাড়ি চালায়, সে কিভাবে চালায়, হাউ ডাজ হি ড্রাইভ এ কার, কোশ্চেন করেন তো দেখবেন উত্তর পাবেন। হি ড্রাইভস এ কার, আমি যদি বলি ভেরি কেয়ারফুলি, তাহলে এটাকে আমরা বলবো অ্যাডভার্ব অফ ম্যানার। সে কেয়ারফুলি চালায়। সে কোথায় গাড়ি চালায়? আমি যদি বলি সে ব্যস্ত রাস্তায় গাড়ি চালায়, অন দা বিজি রোড, অন দা বিজি রোড, তাহলে কি বললাম যে হি ড্রাইভস আ কার ভেরি কেয়ারফুলি অন দা বিজি রোড। সে খুবই কেয়ারফুলি, সতর্কতার সাথে ব্যস্ত রাস্তায় গাড়ি চালায়। কখন চালায়? কখন চালায়? আমি বললাম সন্ধ্যাবেলায়, ইন দা ইভিনিং। সন্ধ্যাবেলায় গাড়ি চালায়। সে কেন গাড়ি চালায়? রিজনটা কি? ইউ ক্যান সে দ্যাট টু আর্ন, মানে উপার্জন করা, টাকা আয় করতে, টাকা উপার্জন করতে, টু আর্ন মানি। অর ইউ ক্যান অলসো সে দ্যাট টু আর্ন না বলে আমি এই জায়গাটাতে কি বলতে পারি, টু প্লাস ভিয়ন এর পরিবর্তে আমি বলতে পারি ফর আর্নিং মানি। তো এইভাবে যে কোনো শর্ট সেন্টেন্সকে লং ইংলিশ সেন্টেন্সে পরিণত করা যায় অ্যাডভার্বের ব্যবহার করে। একটা সেন্টেন্স বা বাক্যের ভিতরে এক্সট্রা ইনফরমেশন নিয়ে আসা যায় এই অ্যাডভার্বের ব্যবহার করে, যেটা আমি আপনাদের আগেও দেখিয়েছি বা শিখিয়েছি। তো এই যে ভেরি কেয়ারফুলি, এটাকে বলছি আমি অ্যাডভার্ব অফ ম্যানার। অন দ্য বিজি রোড, এটাকে আমি বলছি অ্যাডভার্ব অফ প্লেস। ইন দ্য ইভিনিং, এটাকে বলছি অ্যাডভার্ব অফ টাইম। যার যে কোশ্চেন থাকবে, যার যে সমস্যা থাকবে, নোট করে রাখবেন। এই যে টু আর্ন অর ফর আর্নিং মানি, এটাকে বলছে অ্যাডভার্ব অফ রিজন। আপনাদের যে কনভারসেশন গ্রুপগুলো করে দিয়েছি, যাদের যে গ্রুপে অ্যাপ্রুভ করেছি বা জয়েন করে নিয়েছি, আপনাদের যে কোনো প্রবলেম, যে কোনো কোশ্চেন এই টপিক রিলেটেড আপনারা সেখানে শেয়ার করবেন। বাট অন্য কোনো পার্সোনাল কোশ্চেন থাকলে, যারা গ্রুপে জয়েন হতে পারছেন না, যারা প্রিভিয়াস ক্লাস রেকর্ড গুলো পাননি, যারা আমার বইয়ের পিডিএফ ফাইলটা পাননি, এই ধরনের কোনো কোশ্চেন থাকলে আমাকে ইনবক্সে নক করবেন হোয়াটসঅ্যাপে। আর এই ক্লাস রিলেটেড যে কোনো টাস্ক বা অ্যাসাইনমেন্ট আমি যা দিব, যাদের যে গ্রুপগুলোতে জয়েন করেছি, যারা এখনো জয়েন হতে পারেননি বা আমি করতে পারিনি, আমি তাদের করে নিব আর্লি। আপনারা সেখানে কোশ্চেন করবেন, ঠিক আছে? যদি যে কোনো পার্সোনাল প্রবলেম বা প্রশ্ন যদি আপনার থাকে। আচ্ছা, এরপর বোঝার চেষ্টা করেন এইভাবে। তাহলে অ্যাডভার্বের ব্যবহার করে আমরা শর্ট সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করতে পারি। এটা মূলত অ্যাডভার্বের কাজ। এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভার্বকে নিয়ে। তাহলে অ্যাডজেক্টিভ জিনিসটা একটু কনসেপ্ট দিলাম, অ্যাডভার্ব জিনিসটা কি সেটাও বললাম। বুঝতে পারছেন কি বলছি আমি? কথাগুলো বোঝা যায়? আমার কথাগুলো শুনতে পারছেন ক্লিয়ারলি? Okay, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন ভার্ব নিয়ে আমি আলোচনা করব। এই ভার্বের জায়গাটা আমাকে ডিটেলসে বুঝতে হবে। এটা খুব মানে গুরুত্বপূর্ণ একটা টপিক। তো একটু দেখেন, এই তিনটা যদি একসঙ্গে কাভার করতে পারি, যে আমি করতেছি, এটা আপনাদের জন্যই ভালো হবে। তাহলে আমরা দ্রুত স্পোকেনের জায়গাটা শুরু করতে পারবো। আর অ্যাডভান্স গ্রামার যা আছে, অর্থাৎ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ন্যারেশন, অ্যাক্টিভ প্যাসিভ বা আদার যে বিষয়গুলো আছে, ওগুলো আমরা স্পোকেনে স্পোকেনটা কাভার করার পর আমি নিব। অর্থাৎ আপনারা অনেকে আমার এই কোর্সে ভর্তি হয়েছেন একটা ইচ্ছা, একটা ডিজায়ার নিয়ে, যে আমি ইংলিশে একটু কথা বলবো, একটু কথা বলা শিখবো, আমি স্পিকিং করব। এটা অনেকের অনেক দিনের একটা আশা থাকে, একটা হোপ থাকে, আহ একটা ইচ্ছা থাকে, একটা ডিজায়ার থাকে, যেটা আপনারা চান। তো আমি চাই যে আগে ওই জায়গাটা নিয়ে কাজ করতে, স্পিকিং এ আপনাকে এক্সপার্ট করতে, ফ্লুয়েন্ট করতে, যাতে করে আপনি নিজের ভিতরে একটা আত্মবিশ্বাস পান, আপনার একটা কনফিডেন্ট বিল্ড আপ হয়। সেজন্যই আমি ওই স্পোকেনটা করানোর জন্য অ্যাটলিস্ট যতটুকু গ্রামার দরকার ততটুকু নিয়েই আমি কথা বলছি বা একটা কনসেপ্ট দিচ্ছি। এই যে গ্রামার গুলো, আমি আবারও বলছি, আমার ভিত্তিটা বুঝতে হবে, অরিজিনটা বুঝতে হবে, এগুলো কেন করাচ্ছি, জিনিসটা আসলে কি, কি জন্য এই বিষয়গুলো আমরা পড়তেছি। এগুলো হচ্ছে একটা সেন্টেন্সের ওয়ার্ডার। একটা বাক্য যখন তৈরি করি, বাক্যের ভিতরে যখন শব্দগুলো বসাই, ওই শব্দগুলো কিন্তু ওয়ার্ডার মেনটেন করে, একটার সাথে একটা ওয়ার্ড কানেক্টেড হয়। অ্যাডজেক্টিভ নাউন প্রোনাউনকে মডিফাই করে, অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, অ্যাডভার্ব আবার অ্যাডজেক্টিভকে মডিফাই করে, প্রিপজিশন নাউন প্রোনাউনের আগে বসে। তো কোন ওয়ার্ড কার জন্য বসে, কোন ওয়ার্ড কার জন্য বসতেছে, কোনটা ফ্রেজাল ওয়ার্ড, কোনটা ক্লজ, এগুলো না চিনতে পারলে আপনি কখনোই রাইটিং বা স্পিকিং এ ভালো করতে পারবেন না। তো এই জন্যই কিন্তু আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলছি। স্পোকেন ইংলিশ কঠিন কিছু না, ওটা সহজেই করতে পারবেন, বাট এটা একটু করে যেতে হবে। আজকে এটা নিচ্ছি, এরপরে প্রিপজিশনের আরেকটা ক্লাস নিলেই হয়ে যাবে। আচ্ছা, তাহলে ভার্বের জায়গাটা কি? আমি এই প্যাসেজ দেখাবো না, এটা আমি পাঠিয়ে দিব, আমি আমার মতো করে একটু লিখে দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। কারণ আমি সবসময় চেষ্টা করি, মানে ওই দেখে দেখে পড়ানোর ওই বিষয়টা আমার ওইভাবে হয় না। নিজের মতো করে যদি বোঝাতে পারি সেটা বেশি ফ্রুটফুল হয় বলে আমি মনে করি। দেখেন, এই যে ভার্ব, মনোযোগ দিয়ে বুঝবেন, এই জিনিসটা বোঝানো অনেকটা হার্ড, কারণ ব্রেনে থাকে না সবসময় সবকিছু।
এই ভার্ব প্রধানত দুই প্রকার, কথাটা মনে রাখেন, হ্যাঁ। প্রধানত ভার্ব দুই প্রকার। এক নাম্বার হচ্ছে ফাইনাইট ভার্ব, দুই নাম্বার হচ্ছে আমার নন ফাইনাইট ভার্ব। কি বলছি? নন ফাইনাইট ভার্ব। আগে এই দুইটা ভার্ব বুঝতে হবে। ভার্ব প্রধানত কি বলছি? দুই প্রকার। একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এই দুইটার পার্থক্য বুঝতে পারছো? ফাইনাইট মানে সমাপিকা ক্রিয়া, নন ফাইনাইট মানে অসমাপিকা ক্রিয়া। এই ফাইনাইট ভার্বটা হচ্ছে যে ভার্ব একটা বাক্যের সাবজেক্টের পরে বসে, যে ভার্ব দেখে টেন্স আইডেন্টিফাই করা যায়, যে ভার্বের ফর্মের চেঞ্জিং গুলো বোঝা যায়, সেটাকে ফাইনাইট ভার্ব বলে। আর যে ভার্ব সাবজেক্ট থেকে দূরে থাকে, যে ভার্ব কোথায় থাকে বলছি? সাবজেক্ট থেকে দূরে থাকে। একটা বাক্যে ওয়ার্ডটাকে দেখা যাচ্ছে ভার্ব, চেহারাটা ভার্বের মতো, বাট অ্যাকচুয়ালি সেটা ভার্ব হিসাবে কাজ করে না, সেটা অন্য কোনো পার্ট অফ স্পেস, নাউন বা অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে, ওইটাকেই বলে নন ফাইনাইট ভার্ব। এই ফাইনাইট ভার্ব আবার দুই প্রকার। একটাকে বলা হয় প্রিন্সিপাল ভার্ব, আরেকটাকে বলা হয় অক্সিলারি ভার্ব। বোঝেন? এই ফাইনাইট ভার্ব আবার দুই প্রকার। কি? একটা প্রিন্সিপাল ভার্ব আর একটা অক্সিলারি ভার্ব। আর এই যে নন ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে তিন প্রকার। এক নাম্বার হচ্ছে জেরান্ড, দুই নাম্বার হচ্ছে ইনফিনিটিভ, INFINITIVE ইনফিনিটিভ, তিন নাম্বার হচ্ছে পার্টিসিপল, অর্থাৎ দেখতে ভার্বের মতো বাট ভার্ব হিসেবে কাজ করে না। এই যে প্রিন্সিপাল ভার্ব, এটা আবার দুই প্রকার। একটা বলে ট্রানজিটিভ ভার্ব। এই যে প্রিন্সিপাল ভার্ব, দেখেন কতগুলো যে পার্ট এখানে আছে। এই প্রিন্সিপাল ভার্ব আবার দুই প্রকার। এক নাম্বার হচ্ছে আপনার ট্রানজিটিভ, আরেকটা হচ্ছে ইনট্রানজিটিভ। ইনট্রানজিটিভ, ঠিক আছে? এই অক্সিলারি ভার্ব আবার দুই প্রকার। একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, আরেকটাকে বলছি আমরা মডাল অক্সিলারি। মডাল, এই মডালের আরেকটা প্রকার হচ্ছে সেমি মডাল অক্সিলারি। আমি আগে এই জায়গাটা নিয়ে যদি একটু আলোচনা করি, এই ভার্বগুলো সাবজেক্টের পরে বসে, হ্যাঁ। প্রিন্সিপাল অক্সিলারি দেখেন, ট্রানজিটিভ ইনট্রানজিটিভ এই জিনিসটা কি আমি একটু বুঝাই দেই। মনে করেন আমি যদি বলি হি ইজ রিডিং আ বুক, অর্থাৎ সে একটা বই পড়ছে। বুঝলেন? সেন্টেন্সটা বোঝার চেষ্টা করেন। সাবজেক্ট হি, ভার্বটা হচ্ছে ইজ, ভার্বটা হচ্ছে ইজ, রিডিংটা হচ্ছে আমার মেইন ভার্ব, অর্থাৎ এটা প্রিন্সিপাল ভার্ব, এটা অক্সিলারি ভার্ব, মানে ইজটা অক্সিলারি ভার্ব, রিডিংটা আমার প্রিন্সিপাল ভার্ব। অর্থাৎ দুটোই কিন্তু ফাইনাইট ভার্ব, সাবজেক্টের পরে দুটোই আছে। ফাইনাইট ভার্ব দুই প্রকার, প্রিন্সিপাল অক্সিলারি। তো ইজটা অক্সিলারি, রিডিংটা প্রিন্সিপাল। এখন এই প্রিন্সিপাল আবার দুই প্রকার, ট্রানজিটিভ ইনট্রানজিটিভ। এই জায়গাটা হচ্ছে মূলত সে কি পড়ছে, হোয়াট, বই পড়ছে। অর্থাৎ এই যে বুক, এ বুক, এই জায়গাটা হচ্ছে অবজেক্টের জায়গা। যে সেন্টেন্সে অবজেক্ট থাকে সেই সেন্টেন্স বা বাক্যের ভার্বকে মূলত ট্রানজিটিভ ভার্ব বলা হয়। অর্থাৎ এই রিডিংটা আমার ট্রানজিটিভ ভার্ব। আবার এটা ফাইনাইট ভার্ব, এটা প্রিন্সিপাল ভার্ব, এটাই ট্রানজিটিভ ভার্ব। কথাটা বলছেন? রিডিংটা আমার ট্রানজিটিভ ভার্ব, কারণ এখানে অবজেক্ট আছে। এগুলো আমার দরকার হয়, কারণ এগুলো প্যাসিভ ভয়েসে বিভিন্ন জায়গায় দেখবেন যার ট্রানজিটিভ ভার্ব থাকে না তার প্যাসিভ করা যায় না। তো এটা চিনতে হয় কোনটা ট্রানজিটিভ কোনটা ইনট্রানজিটিভ। আর এই ইনট্রানজিটিভ কি? যার অবজেক্ট থাকে না। যেমন আমি যদি এরকম একটা সেন্টেন্স বলি, দেখেন হি ইজ, সরি, রিডিং বুক, সরি, হি ইজ রিডিং, READING, ইজ রিডিং ইন দ্য রুম, অর্থাৎ সে রুমের ভিতরে বই পড়ছে, মানে সে রুমের ভিতরে পড়ছে, কোনো বই টই না, জাস্ট সে পড়ছে। কোথায়? হয় রুমে পড়ছে, সে রুমে পড়ছে। তো এই যে রিডিংটা, এই রিডিংটা মূলত এটা প্রিন্সিপাল ভার্ব, এটা ফাইনাইট ভার্ব, বাট এটা ট্রানজিটিভ না, এটা ইনট্রানজিটিভ। কারণ এই সেন্টেন্সে আমার কোনো অবজেক্ট নেই। এই যে ইন দা রুম, এটা আমার একটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ প্লেস। আমার সব সেন্টেন্সে অবজেক্ট থাকবে, অ্যাডভার্বও থাকবে এরকম না, থাকতেও পারে বোথ। আবার কোনটায় অবজেক্ট থাকতে পারে, কোনটায় অ্যাডভার্ব থাকতে পারে, কোনটায় আহ দুটোই থাকতে পারে। বিষয়টা হচ্ছে এরকম। তো এই রিডিংটা হচ্ছে আমার মূলত ট্রানজিটিভ ভার্ব, আর এই রিডিংটা আমার মূলত ইনট্রানজিটিভ ভার্ব। বিষয়টা হচ্ছে এই। আর
অক্সিলারি ভার্ব প্রাইমারি আর মডাল। প্রাইমারি কি? অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, আর, ডু, ডাজ, ডিড, যারা টেন্সের বিভিন্ন স্ট্রাকচারে বসে। মডালটা কি? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, যেগুলো আলাদা একটা স্ট্রাকচার তৈরি করে, এগুলো আমি শেখাবো আপনাদের। সেমি মডালটা কি? দেখতে প্রাইমারির মতো, কাজ করে মডেলের মতো, মানে এগুলো কিছু ফ্রেজাল ভার্ব, অ্যাম টু, ইজ টু, আর টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, সাপোজ টু, এগুলোকে বলা হয় মূলত আমাদের সেমি মডেল অক্সিলারি ভার্ব। দেখতে প্রাইমারির মতো চেহারাটা, বাট কাজ করে মডেলের মতো, অর্থাৎ এই ভার্বগুলোর পর মেইন ভার্বের বেস ফর্ম বসে। এগুলোকেও ডিটেলসে বোঝাবো। তো এই গেল আমার ফাইনাইট ভার্বের পার্ট। আর নন ফাইনাইট ভার্ব যেটা, যেটা বেশি ইম্পর্টেন্ট, যেটা নিয়ে অনেক কনফিউশন আমাদের ভিতরে তৈরি হয়, জেরান্ড ইনফিনিটিভ পার্টিসিপল। জেরান্ডটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি যুক্ত শব্দ, নাউনের কাজ করে, সাবজেক্টে বা অবজেক্টে বসে। পার্টিসিপলটাও এখানে পার্টিসিপল আবার তিন প্রকার। একটা হচ্ছে প্রেজেন্ট, একটা হচ্ছে পাস্ট, আরেকটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। এখানে আবার একটু সমস্যা আছে। তো PARTICI, PART, সো এই পার্টিসিপল আবার তিন প্রকার, প্রেজেন্ট, পাস্ট আর পারফেক্ট, এই জিনিসগুলো বলছি। তো প্রেজেন্ট হোক, পাস্ট হোক বা পারফেক্ট হোক, সবই আমার অ্যাডজেক্টিভ, ঠিক আছে? প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব প্লাস আইএনজি যুক্ত শব্দ, অ্যাডজেক্টিভের কাজ করে। পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ V3, অ্যাডজেক্টিভের কাজ করে। আর পারফেক্ট পার্টিসিপলটা হচ্ছে হ্যাভিং প্লাস V3, যেটা অ্যাডজেক্টিভের কাজ করে। জিনিসটা কেমন আমি বুঝাই বলি। মনে করেন আমি যদি একটা ভার্ব লিখি, কেউ বলতে পারেন এই ওয়ার্ডটার বাংলা কি? STEAL, স্টেল, এটা একটা ভার্ব। এই শব্দটার বাংলা অর্থ কি আপনারা কেউ বলতে পারবেন? স্টেল মানে কি বলতে পারেন কেউ? চুরি করা, গুড। এখন ইংলিশ ল্যাঙ্গুয়েজে প্রতিটা ভার্বের কিন্তু ফর্ম থাকে। এর পাস্ট ফর্ম কি জানেন? স্টোল। এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি জানেন? স্টোলেন। এর STOLEN। এর প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম কি জানেন? স্টেলিং। এর থার্ড পারসন ফর্ম, মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস বসে, এইটা টোটাল পাঁচটা ফর্ম থাকে। বাট আমাদের সাবকন্টিনেন্টাল গ্রামার বইগুলোতে কিন্তু একটা ভার্বের তিনটা ফর্ম দেওয়া থাকে। এখন দেখেন আমি যদি কিছু সেন্টেন্স তৈরি করি, ফর এক্সাম্পল হি স্টেলস মানি, এই সেন্টেন্সটার বাংলা অর্থ হচ্ছে সে টাকা চুরি করে। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা সেন্টেন্স। আমি যদি বলি হি ইজ স্টেলিং মানি, এইটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স, এর বাংলা অর্থ হচ্ছে সে টাকা চুরি করছে বা করিতেছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস, ইজ এবং স্টেলিং দুটোই ভার্ব, দুটোই ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বের ভিতর ইজটা অক্সিলারি, স্টেলিংটা প্রিন্সিপাল ভার্ব, ঠিক আছে? এবং সে কি চুরি করছে? টাকা। অ্যাজ ওয়েল অ্যাজ এটা একটা ট্রানজিটিভ ভার্ব। সো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স, স্টেলিংটা মেইন ভার্ব। আমি যদি বলি হি হ্যাজ STOLEN, স্টোলেন মানি, এর বাংলা অর্থটা হচ্ছে সে টাকা চুরি করেছে। এটা হ্যাভ বা হ্যাজ প্লাস V3, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। হ্যাজটা অক্সিলারি ভার্ব, স্টোলেনটা মেইন ভার্ব। বাংলাটা কি? সে টাকা চুরি করেছে। এগুলো কিন্তু মেইন ভার্ব। কিন্তু দেখেন আমি যদি এইভাবে একটা সেন্টেন্স তৈরি করি, স্টেলিং মানি ইজ আ ব্যাড হ্যাবিট, অর্থাৎ টাকা চুরি করা একটা খারাপ অভ্যাস। এই যে সেন্টেন্সটা আমি লিখলাম, এই স্পেলিংটা মূলত এই জায়গায় একটা জেরান্ড। স্পেলিং মানে একসঙ্গে নাউন ফ্রেজ, এটা জাস্ট জেরান্ডের কাজ করে। বা মানিটা যদি আমি না লিখি তাহলে আপনাদের বুঝতে বেশি সুবিধা হবে। যদি জাস্ট এরকম লিখি, স্টেলিং ইজ আ ব্যাড হ্যাবিট, অর্থাৎ চুরি করা একটা খারাপ অভ্যাস। এই ভার্ব প্লাস আইএনজির পরিবর্তে টু প্লাস ভিওন দেওয়া যায়। অর্থাৎ ইউ ক্যান অলসো সে দ্যাট টু স্টেল ইজ আ ব্যাড হ্যাবিট, অর্থাৎ টু প্লাস ভিওন equal to verb plus ing as a non-finite verb. It will be gerund or participle. Stealing is a bad habit or to steal is a bad habit. So stealing বা এই যে টু স্টেল যেটা বললাম, এটা নাউন ফ্রেজ বা স্টেলিং শব্দটা একটা নাউনের কাজ করছে। এটা দেখা যাচ্ছে ভার্বের মতো, ভার্ব প্লাস আইএনজি যুক্ত একটা শব্দ, বাট এখানে কিন্তু কোনো অ্যাকশন দিচ্ছে না, সাবজেক্টের পরে বসতেছে না। জাস্ট এই স্টেলিংটা দেখে আপনি বলতে পারবেন এটা কোন টেন্স। এখানে ইজটাই মেইন ভার্ব, এছাড়া আর কোনো ভার্ব নেই। বি ভার্বের একটা সেন্টেন্স, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তো এটা আমার কোনো কন্টিনিউয়াস টেন্সও না। ভার্বের সঙ্গে আইনযুক্ত শব্দ, চেহারাটা ভার্বের মতো হলেও এটা সাবজেক্টের স্থানে স্থির অবস্থা প্রকাশ করছে। তো এটাকে বলা হয় জেরান্ড বা পার্ট অফ স্পিচ হিসাবে। জেরান্ড ইনফিনিটিভ পার্টিসিপল তার কোনো পার্ট অফ স্পিচের নাম না, বাট ওদেরই ভাই বোন। সো পার্ট অফ স্পিচ হিসাবে এটা একটা নাউন। আবার আমি যদি এরকম একটা বাক্য বলি, বোঝেন, আই স, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, সি এর পাস্ট ফর্ম কি? স। আমি দেখেছিলাম আ বয় স্টেলিং মানি, অর্থাৎ আমি একটা ছেলেকে টাকা চুরি করতে দেখেছিলাম। দেখেন এই বাক্যে দুটো ভার্ব, একটা হচ্ছে স আর একটা হচ্ছে স্টেলিং। সাবজেক্টের পরে যে ভার্বটা বসে তাকে ফাইনাইট ভার্ব বলে। এই সটা ফাইনাইট ভার্ব,
এবং এটা সি এর পাস্ট ফর্ম, যে ভার্বের ফর্মের চেঞ্জ হয়, যে ভার্ব থেকে টেন্স চেনা যায়। এই স দেখে আপনি বুঝতে পারছেন এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা সেন্টেন্স। কিন্তু এই যে স্টেলিং, এটাও একটা ভার্ব, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত একটা শব্দ, চেহারাটা ভার্বের মতো হলেও এর আগে দেখেন কোনো অ্যাম, ইজ, আর, অজ, আর, শ্যাল বি, উইল বি নেই। এটা দেখে আপনি বলতে পারবেন না এটা কোন কন্টিনিউয়াস, পারবেন? কখনোই পারবেন না। তাহলে এইটা কি? এইটা হচ্ছে আমার একটা নন ফাইনাইট ভার্ব। ভার্ব বাট নন ফাইনাইট, মানে অসমাপিকা, মানে কাজ নেই, এর কোনো কাজ করতে পারে না, অ্যাকশন দিতে পারে না। বাট এটা কি করে? এই যে আমি একটা ছেলেকে দেখেছিলাম টাকা চুরি করতে, এই যে চলমান একটা অবস্থা বোঝাচ্ছে একটা নাউনের, অর্থাৎ এই বয়কে মডিফাই করছে স্টেলিং শব্দটা। সো এইটাকে বলা হয় ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, অ্যাজেক্টিভ হিসাবে বসছে এখানে, অ্যাজেক্টিভ। ঠিক আছে, একটা পার্টিসিপল বাট অ্যাজ এ পার্ট অফ স্পিচ এটা একটা অ্যাডজেক্টিভ। এই স্টেলিংটা নাউন, কারণ এটা সাবজেক্টের স্থান আছে, বাট এটা অন্য আরেকটা ওয়ার্ডকে মডিফাই করতেছে। দেখেন সেন্টেন্সের মাঝামাঝি পজিশনে আছে। জেরান্ড বা যেটাকে নাউন বলি, ভার্ব প্লাস আইএনজি যুক্ত শব্দ, সেটা হয় শুরুতে থাকে না হলে শেষে থাকে। আর অ্যাডজেক্টিভের কাজ অন্য আরেকজনকে মডিফাই করা, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি যুক্ত শব্দ যদি কোনো টেন্স মেনটেন না করে, কোনো টেন্সের স্ট্রাকচার সেটা দেখে বুঝতে না পারেন, সেন্টেন্সের মাঝে বসে অন্য আরেকটা ওয়ার্ডকে মডিফাই করে, সেটা অ্যাডজেক্টিভ। আই স বাই স্টেলিং মানি। আবার আমি যদি এমন একটা সেন্টেন্স আমি বলি, ফর এক্সাম্পল, পুলিশ, POLICE, পুলিশ হ্যাজ caught a thief with stolen money। অর্থাৎ পুলিশ একটা চোরকে ধরেছে, হ্যাজ প্লাস কট, এটা কিন্তু আমার মূলত মেইন ভার্ব V3। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, পুলিশ একটা চোরকে ধরেছে চুরি করা টাকা সহ, স্টোলেন মানি। এই স্টোলেন শব্দটা আমার মূলত মানিকে মডিফাই করতেছে। দেখেন হি হ্যাজ স্টোলেন মানি, সে টাকা চুরি করেছে, এই স্টোলেন আমার মেইন ভার্ব, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা ভার্ব, ফাইনাইট ভার্ব, মেইন ভার্ব। বাট এই স্টোলেন কিন্তু আমার ভার্ব না, কারণ এটা দেখে এটা এটা চেহারাটা ভার্বের মতো হলেও এটা থেকে আপনি বলতে পারবেন এটা প্রেজেন্ট পারফেক্ট না পাস্ট পারফেক্ট না ফিউচার পারফেক্ট। এর আগে হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল হ্যাভ, শ্যাল হ্যাভ কিছুই নেই। তাহলে এটা কি? এটা ভার্ব বাট নন ফাইনাইট। নন ফাইনাইট ভার্বের ভিতরে আবার কি? এটাকে বলে পাস্ট পার্টিসিপল ভার্বের। এই যে নন ফাইনাইট ভার্বের ভিতরে নন ফাইনাইট ভার্ব তিন প্রকার: জেরান্ড, ইনফিনিটিভ, পার্টিসিপল। পার্টিসিপল মানে যারা অ্যাডজেক্টিভের কাজ করে, ভার্ব প্লাস আইএনজি যুক্ত শব্দ অ্যাডজেক্টিভের কাজ করলে সেটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে। V3 যদি অ্যাডজেক্টিভের কাজ করে, একা বসে, কোনো টেন্স মেইনটেইন না করে, সাবজেক্ট থেকে দূরে থাকে, সেটাকে পাস্ট পার্টিসিপল বলে। অর্থাৎ এই যে স্টোলেন, এটা V3 ভার্বের পাস্ট পার্টিসিপলের একটা ফর্ম, বাট এটা অ্যাকচুয়ালি এই সেন্টেন্সে ভার্ব হিসাবে বসতেছে না, অ্যাডজেক্টিভ হিসাবে বসতেছে, অন্য আরেকটা ওয়ার্ডকে মডিফাই করতেছে, এই মানিকে এটা মডিফাই করে। সো স্টোলেন শব্দটা আমার একটা অ্যাডজেক্টিভ। আবার আমি যদি এরকম একটা বাক্য বলি, হ্যাভিং স্টোলেন মানি, এর বাংলা অর্থটা হচ্ছে টাকা চুরি করেই দা থিপ, THIEF, দ্য থিপ রান অ্যাওয়ে। কি লিখলাম? হ্যাভিং স্টোলেন মানি, অর্থাৎ টাকা চুরি করেই, টাকা চুরি করেই দ্য থিপ রান অ্যাওয়ে, চোরটা দৌড়ে পালালো। হ্যাভিং স্টোলেন মানি দ্য থিপ রান অ্যাওয়ে, টাকা চুরি করেই চোরটা দৌড়ে পালালো। এই যে হ্যাভিং প্লাস V3, এটা একটা ফ্রেজাল ওয়ার্ড। মূলত দ্য থিপ রান অ্যাওয়ে এটা আমার মেইন ভার্ব এখানে, বা এটা আমার মেইন ক্লজ বা সেন্টেন্স। বাট এই যে হ্যাভিং প্লাস V3, এটা হচ্ছে মূলত পারফেক্ট পার্টিসিপল বলা হয় ভার্বের। এই যে মানে নন ফাইনাইট ভার্বের ভিতরে পার্টিসিপল তিন প্রকার: প্রেজেন্ট, পাস্ট, পারফেক্ট। সেই পারফেক্ট পার্টিসিপল বলা হয় এই হ্যাভিং প্লাস V3 যুক্ত শব্দকে। এদের উপর আলাদা আলাদা ক্লাস আছে আমাদের, বাট আমি আপনাদের সেন্টেন্সে ওয়ার্ডগুলোর ফাংশন, ওয়ার্ডগুলোর ওয়ার্ডার, এই বিষয়গুলোকে আমি বোঝানোর চেষ্টা করছি। অর্থাৎ যেটা আমি বলতে চাচ্ছি, আমরা যেগুলোকে ভার্ব হিসাবে চিনি, যেগুলোকে ভার্ব হিসাবে ব্যবহার করি, ইট, এট, ইটেন, ইটিং, ড্র, ড্রিউ, ড্রন, ডু, ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন, এই যে ভার্ব গুলো টেন্সের স্ট্রাকচার মেনটেন করে আমরা কোথাও V1, V2, V3 আমরা বিভিন্ন টেন্সে বসিয়ে থাকি, সেন্টেন্স তৈরি করি। কিন্তু আপনাকে মনে রাখতে হবে এই সবগুলো ভার্বের ফর্ম, পাস্ট ফর্মটা না, বিশেষ করে পাস্ট পার্টিসিপল এবং প্রেজেন্ট পার্টিসিপল এই দুটো বেশি হয়। এই ভার্বের ফর্মগুলো আমার শুধু মেইন ভার্ব না, শুধু টেন্সে না, আমার অ্যাজ এ পার্ট অফ স্পিচ, নাউন বা অ্যাডজেক্টিভ হিসাবেও বিভিন্ন সেন্টেন্সে ব্যবহৃত হয়ে থাকে, হতে পারে, এবং তারা এক ধরনের মিনিং ক্রিয়েট করে। যেটা আমি এখানে বললাম, একই ওয়ার্ড, আমার এই স্টেলিংটা এখানে মেইন ভার্ব, এই স্টোলেনটা আমার মেইন ভার্ব, বাট এই স্টেলিংটা আমার জেরান্ড বা নাউন, বাট এই স্টেলিংটা আমার হচ্ছে
পার্টিসিপল বা অ্যাডজেক্টিভ। আবার এই স্টোলেনটা আমার এখানে মেইন ভার্ব না, এটা আমার অ্যাডজেক্টিভ। আবার এই যে হ্যাভিং স্টোলেন, এটাও আমার অ্যাডজেক্টিভের ফ্রেজ আর কি। সো এই হচ্ছে মূলত ভার্বের ফাংশন বা ভার্বের বিষয়। কেউ কি বুঝতে পারছেন আমার কথাটা, আমি কি বললাম? এই ফাংশন গুলো আমাদের একটু বুঝতে হবে। দেখেন, এর থেকে ডিটেলসে এই বিষয়গুলোকে আর বোঝানো যায় না, আর নেওয়া যায় না, কারণ এই ফাংশন গুলোকেই আমাদের প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে হবে। যারা বুঝতে পারেননি বা যাদের ব্রেনে অতটা ধরে না, যারা ভালোভাবে নিতে পারেন না, আপনারা জাস্ট একটা কাজ করবেন, সেটা হচ্ছে জাস্ট এই কাজটা আপনারা করবেন, সেটা হচ্ছে রেকর্ড ক্লাসটা আরেকবার দেখবেন, ফাইলগুলো আরেকবার পড়বেন। ইট উইল বি বেটার ফর ইউ। ঠিক আছে? আর যদি কারো কোনো কোশ্চেন থাকে, কারো কোনো সমস্যা থাকে, কোনো প্রশ্ন থাকে, আপনারা আমাকে ইনবক্সে জানাবেন বা হোয়াটসঅ্যাপে। আমি আপনাদের যে গ্রুপগুলো করে দিয়েছি ওইটার কার্যক্রম আমরা ভালোভাবে শুরু করব ইনস্ট্যান্টলি। আপনার যে কোনো প্রশ্ন থাকলে করবেন, আমি লিখে দেখাবো বা আপনাদের গ্রুপে ভয়েসের মাধ্যমে দিব। আপনাদের যদি এই ক্লাস সম্পর্কে কোনো কোশ্চেন থাকে, এখনই আপনারা সেই কোশ্চেনটা হোয়াটসঅ্যাপে জানান, ভয়েস সেন্ড করেন, অথবা আপনাদের যে গ্রুপগুলো দিয়েছি, যে যে গ্রুপে অ্যাপ্রুভ হয়েছেন সেই গ্রুপে আপনি এই টপিক রিলেটেড কোশ্চেন করেন, আমি ইনস্ট্যান্টলি অ্যান্সার করে দিব। কোথাও কোনো সমস্যা হবে না। এবং যদি সেটা বুঝতে না পারেন, আমাকে ইনবক্সে নক দিন, কল দিন, আমি আপনাদেরকে বুঝিয়ে দিব ভালোভাবে। আর জাস্ট কয়েকটা গ্রামার ক্লাস করেন। তারপরে আমি আপনাদের এই যে স্পোকেন যে ক্লাসগুলো নিচ্ছি, এখানে আমি ভাগ করে ফেলবো। একটা ব্যাচে একটা স্টুডেন্ট থাকবে না, মানে এই লাইভ ক্লাসে স্টুডেন্ট কম হয়ে যাবে। জাস্ট একটু ধৈর্য ধরতে হবে, একটু ওয়েট করতে হবে। এই ক্লাসগুলো একটু আগে আপনারা কমপ্লিট করে ফেলেন, কারণ এগুলো কমন ক্লাস, এগুলো সবার জন্যই করা লাগবে। তারপরে যেভাবে করতে হয়, যেভাবে এগোতে হয় আমি এগোবো। আপনারা জাস্ট রেগুলারিটি মেনটেন করে এগুলো একটু করতে থাকেন। ঠিক আছে? সো দ্যাটস অল ফর টুডে। ভালো থাকেন সবাই, and see you in the next class on day after tomorrow. Thank you.